এখনো পর্যন্ত তোমরা দেখলে আমি কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে পরের দিন মাঙ্গান পৌঁছালাম, আর মাঙ্গানের রাতটা কাটিয়ে সকালটা হলো ঠিক এইভাবে। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। মাঙ্গানে আমরা আছি হচ্ছে এই হোমস্টেটাতে। এই হোমস্টেতে থাকার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে এখান থেকে ভিউটা খুব সুন্দর। তোমরা তো অলরেডি ভিউটা দেখলে কীরকম। তো এই হোমস্টে এখান থেকেই নেওয়া। 5:30 নাগাদ উঠে গেছি, 6টার মধ্যে উঠে আমরা ওই পাহাড়টা, যে সাদা পাহাড়টা তোমরা দেখলে ড্রোনে, সেই পাহাড়ের আমরা ভিউ দেখলাম। সকালবেলা উঠেই আমরা ওয়েদারটা দেখলাম যে এত সুন্দর পরিষ্কার চকচকে আকাশ, আর ওই যে দূরে ওই যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে পুরো বরফের চূড়া দিয়ে ঢাকা। খুব সুন্দর মাঙ্গানের জায়গাটা, এত সুন্দর ছোটোর মধ্যে, ছোট একটা টাউনের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। সুন্দর এক কাপ চা দিয়ে আজকের দিনটা শুরু করে কিছু দরকারি কথা বলে ফেলি। নর্থ সিকিম যাওয়ার জন্য কিন্তু আপনাকে পারমিট বানাতেই হবে, আর এই পারমিট আপনারা মাঙ্গান অথবা গ্যাংটক থেকেই করতে পারবেন। আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেখানে পারমিটের জন্য কোনো এজেন্ট চার্জ দিতে হয় না, শুধু সিকিম গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পার বাইক 200 টাকা পার ডে হিসেবে খরচা করতে হয়। আপনারা চাইলে এই হোমস্টেতে থাকতে পারেন যেখানে আপনারা পারমিটটা ফ্রিতে পেয়ে যাবেন, আর এছাড়া যদি অন্য কোনো হোমস্টেতে থাকেন বা হোটেলে থাকেন তাহলে সেখানে পারমিটের ব্যাপারটা কিন্তু দেখে নেবেন। অনেক জায়গাতেই এরকম ফ্রি অফ কস্ট পারমিট করে দেয়। পারমিট করার সময় অবশ্যই একদিন এক্সট্রা হাতে নিয়ে প্ল্যান করবেন, কোনো কারণে কিছু সমস্যা হলে যাতে আপনার কাছে একদিন এক্সট্রা অপশান থাকে। পারমিটের 8টি ফটোকপি সঙ্গে রাখবেন, কারণ মাঙ্গান থেকে বেরিয়ে সব চেকপোস্টে একটা করে ফটোকপি সাবমিট করে এন্ট্রি স্ট্যাম্প মারতে হবে। ভুল করেও কোনো চেকপোস্টে স্ট্যাম্প মিস করবেন না। আজকে আমাদের মাঙ্গান থেকে জার্নি স্টার্ট করে সবার প্রথমে পড়বে টুং চেকপোস্ট, তারপর চুংথাং হয়ে লাচেনের রাস্তা ধরে সোজা চলে যাব আমরা থাঙ্গু ভ্যালিতে। থাঙ্গু ভ্যালিতে ড্রাগন লজ হোমস্টে বুক করা আছে এবং সেখানেই আজকের রাতটা আমরা কাটাবো। তো আমরা রেডি অলমোস্ট। আমাদের বাইকগুলো এখানে পার্ক করা ছিল, অর্ণব আর অজিত বাইকগুলো পার্ক করে নিয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রি, আর আমাদের বিলও হয়ে গেছে। আমরা এখন বেরোবো। গুরুদংমার রাইডে নিজেকে অ্যাক্লেমেটাইজেশন করাটা খুব ইম্পর্টেন্ট, তাই 14,000 ফিট উপরে থাঙ্গু ভ্যালি আমাদের অ্যাক্লেমেটাইজেশনের জন্য অনেকটাই হেল্প করবে। বেরিয়ে আমরা চুংথাং চেকপোস্টের দিকে যাচ্ছি। চুংথাং চেকপোস্টে যাওয়ার ঠিক আগেই এই একটা ব্রিজের সামনে আমরা দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি রেস্ট না, মেন উদ্দেশ্য হচ্ছে এই ওয়াটারফলটা। এই ওয়াটারফলটার নাম হচ্ছে সিনচিলাচিং সিস্টার ওয়াটারফল। দেখো কি সুন্দর এই ওয়াটারফলটা। এইখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলছি, আর ছবি তোলা হয়ে গেলে এখান থেকে আবার আমরা বেরিয়ে যাবো। তো তোমাদের ওয়াটারফলসটা কেমন লাগলো জানিও। এবার আমরা ওয়াটারফলস থেকে বেরোচ্ছি আবার চুংথাং চেকপোস্টের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাবো সেটা থাঙ্গু ভ্যালি। ঝর্ণা দেখা শেষ করে কিছুটা পথ এগোতেই দেখা মিলল কঠিন পাথরে একেবারে ধস নামা রাস্তা। নর্থ সিকিমে গত বছর ভারী বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, এগুলো ছিল তারই এক ছোট্ট নিদর্শন। চলো তোমাদেরকে এই জায়গাটার একটা 360 ভিউ দিই। এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড হয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। দেখো এইখান থেকে ল্যান্ডস্লাইডটা হয়েছিল, এই উপর থেকে। বোঝা যাচ্ছে তো কি অবস্থা হয়েছিল, আর কিভাবে সিকিম গভর্নমেন্ট সমস্ত লোককে কাজে লাগিয়ে কত তাড়াতাড়ি জিনিসটা থেকে রিকভার করে দিয়েছিল। ল্যান্ডস্লাইড কিন্তু একটা বিশাল বড় জিনিস। এই যে এটা আরেকটা অংশ, এইসব জায়গার ভিডিও আমরা দেখেছিলাম, যা অবস্থা হয়েছিল। এখন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ইটস এ নর্মাল রোড।
থেকে বেরিয়ে সবার প্রথমে পড়বে এই টুং চেকপোস্ট। আপনার পারমিটের একটা ফটোকপি এখানে সাবমিট করে অরিজিনাল পারমিটের স্ট্যাম্প মেরে দেবে এখানকার কর্মরত পুলিশ। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখবেন একটি সুন্দর টানেলের মধ্যে দিয়ে রাস্তা চলে যাচ্ছে, যার নাম থেং টানেল। টানেল থেকে কিছুটা এগিয়ে আমরা পড়লাম আবার এক কঠিন পরিস্থিতির মধ্যে। কাদা আর জল একেবারে বাইক যাবার অনুপযুক্ত রাস্তায় পরিণত হয়ে গেছে। গত বছর ভয়াবহ বৃষ্টির ঠিক 2-3 মাস পরের অবস্থা এটা। চারিদিকে রাস্তা ঠিক করার কাজে লেগে পড়েছে লোকেরা। গত বছর সেপ্টেম্বরের খবরটা একবার নাড়াচাড়া দিলে জানতে পারবেন কি ছিল আর কি হয়েছে। কোনো রকমে ভগবানের নাম নিয়ে এই যাত্রায় পার করে ফেললাম রাস্তাটা। একটা জায়গায় আমরা এখানে বসে আছি, ওই রাস্তা দিয়ে আমরা আসলাম, এসে এইখানটায় আমাদের বাইকটাকে পার্ক করেছি। এবার এই জায়গাটায় এসে না বসে না দাঁড়িয়ে পারলাম না, এত সুন্দর লাগছে পিছনের যে ভিউটা, যেটা দেখাতে চলেছি। পুরো নদীটা এদিক থেকে এদিকে পুরো বয়ে চলেছে, আর জলের কালারটা এত সুন্দর লাগছে। তোমরা ক্যামেরায় কতটা ফিল করতে পারছো জানি না, বাট আমি সামনে চোখে বসে যা দেখছি, এটা মানে এগুলো সামনে থেকে না দেখলে বোঝা যায় না মানে কি জিনিস দেখছি। অসাধারণ লাগছে। আমাদের আর 2 ঘন্টা লাগবে থাঙ্গু ভ্যালির যে হোমস্টে আছে সেই হোমস্টেতে যেতে, বাট এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। 12 seconds later. তো এই ভিউটা দেখার পর আমরা এখন আবার লাচেনের দিকে রওনা দিচ্ছি। আমরা চুংথাং চেকপোস্ট পাড়িয়ে লাচেনের রাস্তাতে ধরে নিচ্ছি, এরপরে আসবে লাচেন চেকপোস্ট। তো লাচেনের চেকপোস্ট পার করে তারপরে থাঙ্গু ভ্যালি। আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে এখানে কিন্তু তোমরা কেউ অ্যাকশন ক্যামেরা, যে আমাদের গোপ্রো বা ডিজিআই অসমো অ্যাকশন ক্যামেরা যেগুলো আছে বাইকের হেলমেটে মাউন্ট করা, সেগুলো কিন্তু একদমই ইউজ করবে না। আমার নিজের যেটা ছিল আমি খুলে রেখেছি। তোমাদের শুধুমাত্র মোবাইল অ্যালাউড আছে, মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করতে পারো, বাট রাস্তায় যেতে যেতে ভিডিওগ্রাফি করাটা একদমই অ্যালাউড না। খুব সাবধানতা অবলম্বন করে করবে। আমি বলবো না করাই ভালো। আমিও করছি না, যেটুকু পারছি দাঁড়িয়ে থেকে দেখানোর চেষ্টা করছি। যদি কখনো দাঁড়িয়ে তোমরা চাইলে ভিডিও করতে পারো, কিন্তু সেটা পথে যেতে যেতে একদমই না। তো এই জিনিসটা স্ট্রিক্টলি মেনে চলতে হবে, নাহলে কিন্তু অন্যরকম ব্যবস্থা নিতে পারে সিকিম পুলিশ। তো চলো যাওয়া যাক। থাঙ্গু ভ্যালিতে পৌঁছে আমাদের হোমস্টের মাঝে এই রাস্তার প্যাচে পড়লাম। মেইন রাস্তা আর ব্রিজের কাজ হচ্ছে, তাই সবে মাত্র একটা ট্রাক এসে এই পাথরবালি ফেলে দিয়ে গেল, যার দরুন আমি আর আমার বাইক রাস্তার সাইডে নেমে পড়ি আর দুজনেই ট্র্যাকশন হারিয়ে ফেলি। অর্ণব আর এক লোকাল লোকের সহযোগিতায় শেষমেশ রাস্তাটা পার করতে পারলাম।
যেহেতু মেন রাস্তায় কাজ হচ্ছে তাই আমাকে প্রায় 1 কিলোমিটার অফ রোড ঘুরে ব্রিজের ওপারের হোমস্টেতে উঠতে হলো। পথটা 1 কিলোমিটার হলেও পাহাড়ের কোলে বাইক চালাতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছে শুধু বাইকটা চালিয়ে যাই, কিন্তু ঠান্ডায় আমাদের গা হাত পা একেবারে শুকিয়ে আসছিল। সবার কাছে গল্প শুনতাম পাহাড়ে চড়া। আজ থাঙ্গু ভ্যালিতে পৌঁছে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেললাম। এক অজানা ভালো লাগা যা কথায় প্রকাশ করা যাবে না। তো আস্তে আস্তে চারিদিকটা পুরো ফগে জমে যাচ্ছে আর পুরো পাহাড়গুলো ফগে ঢেকে যাচ্ছে। আর আমরা দেখলে তো কীভাবে থাঙ্গু ভ্যালিতে ঢুকলাম, কীভাবে আমরা হোমস্টেতে ঢুকলাম। এই হচ্ছে হোমস্টেটা, আমাদের 3 জনের 3টে খাট। রুমে লাইটের বড়ই অভাব, ওই একটাই লাইট রয়েছে। আমাদের লাইট দিয়ে কোনো কাজেরও নেই, যেইটুকু আছে ভিজে যাবে, দরকার হলে আমার কাছে লাইট আছে। আমার কাছে লাইট আছে, হ্যাঁ জ্বালিয়ে দেবো। আর থাঙ্গু ভ্যালিতে থাকার উদ্দেশ্য একটাই, কারণ হাই অল্টিটিউডে থাকলে আমাদের অ্যাক্লেমেটাইজেশনটা খুব ভালো হবে। এক্ষুনি মনে হচ্ছে অন্ধকার নেমে যাবে, সূর্য তো কোনো বালাই নেই এখানে। কিছুক্ষণ আগে কিন্তু খুব ভালো ওয়েদার ছিল, পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছিলো। এখন পুরো ফগ চারিদিকে, দেখতেই পাচ্ছ পুরো ফগে পুরো পাহাড়গুলো ঢেকে যাচ্ছে। এবার আমরা ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার মানে এখানে ফ্রেশ ঠান্ডার জায়গায় ফ্রেশ হওয়ার মতো সেরকম কিছু নেই। চোখ মুখটা একটু মুছে নেবো, মুছে নিয়ে আজকে যতটা পারবো আমরা জেগে থাকবো। ঠিক শোয়ার টাইমেই আমার সময়টা একটু শুতে হবে, কারণ আমরা যদি মনে করি যে এখন একটু ঘুমিয়ে নিই, এইটা যদি করি তাহলে কিন্তু হবে না, কারণ অ্যাক্লেমেটাইজেশনের জন্য জেগে থাকাটা মাস্ট। তো ঘুমালে হবে না, জেগে গল্প করতে হবে এবং রাতের বেলা যখন ঘুমানোস তখন ঘুমাতে হবে। তো চলো আজকের দিনটা থাঙ্গু ভ্যালিতে বাকি টাইমটা আমরা গল্প করেই কাটিয়ে দিই। আমরা কালকে গুরুদংমারের জন্য রওনা হব। আগামী এপিসোডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, আর যারা গুরুদংমার আসতে চাও তাদের কাছেও খুব ইম্পর্ট্যান্ট হবে। তো প্রত্যেকটা এপিসোড দেখো, প্রত্যেকটা এপিসোডে কিন্তু প্রচুর ইনফরমেশান আছে, যে ইনফরমেশানগুলো একটা গুরুদংমার রাইডে আসতে গেলে তোমাদেরকে হেল্প করবে। তো চলো দেখা হচ্ছে টুমরো, ভালো দেখো।